இன்னொரு பேங்குக்கு போய் கொள்ளையடிச்சிருக்கான். গল্পের একদম শুরুতেই দেখা যায় 1990 এর দশকের প্রেক্ষাপট। দক্ষিণ তামিলনাড়ুর একটা গ্রামে রাত গভীর। দুজন মানুষ খুব দক্ষতার সাথে একটা বাড়ির তালা ভাঙছে। এই দুজনের মধ্যে একজন হলেন ছবির নায়ক কারাসিংহ। এই চরিত্রে অভিনয় করেছেন ধানুষ। তার সঙ্গে রয়েছে তার ছোট ভাই মুরগেশ। তারা দুজন মিলে গ্রামের এক বড় জমিদার বা পান্নাইয়ারের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে আলমারিতে থাকা স্বর্ণ, গয়না ও টাকা সব গুছিয়ে নিয়ে পালানোর চেষ্টা করতেই প্রধান দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া যায়। বাড়ির মালিক ফিরে এসেছেন। বাড়ির লোক বুঝতে পারে যে ভেতরে চোর ঢুকেছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। কারা তখন লুট করা সম্পদ নিয়ে পালানোর পথ খুঁজছেন। তার ছোট ভাই ভয়ে কাঁপতে থাকে এবং বলে, দাদা আমরা কি ধরা পড়ে গেলাম? আমার কিন্তু খুব ভয় লাগছে রে, আমাকে বাঁচাও। কারা তখন উপরে একটা ভেন্টিলেটর দেখতে পান এবং প্রথমে তার ভাইকে ঠেলে উপরে তুলে দেন। ভাইকে নিরাপদে তুলে দিয়ে নিজে ওঠার চেষ্টা করার সময় দেখেন উপরে ওঠা সেই ভাইটি তাকে ফেলে রেখে একাই পালিয়ে গেছে। কারা তখন সেই বাড়িতে আটকা পড়েন। জমিদার ও তার সাঙ্গপাঙ্গরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, সাথে অনেক মানুষ। পালানোর পথ নেই দেখে কারা হাতে থাকা টর্চ লাইট দিয়েই সবার সাথে লড়াই শুরু করেন। লড়াই করে কোনো মতে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন পুরো গ্রামের মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ কারা একদম হাতে নাতে ধরা পড়ে যান। পরের দৃশ্যে দেখা যায় স্থানীয় পুলিশ স্টেশনে কারাকে বেধড়ক পেটাচ্ছে পুলিশ। ঠিক সেই সময় এক নারী থানায় এসে পুলিশের কাছে অনুরোধ করেন, স্যার ওকে ছেড়ে দিন, ও কোনো অন্যায় করেনি। এই নারী কারার স্ত্রী সেলভি। নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি হিরোর কাছে গিয়ে কান্নাকাটি করে বলেন, তুমি বলো তুমি তো চুরি করনি। কিন্তু হিরো মাথা নিচু করে স্বীকার করে যে সে চুরি করেছে। সেইটাও বলে, আমাকে ক্ষমা করো। ঠিক এই মুহূর্তেই সেলভি প্রথম জানতে পারে যে তার স্বামী একজন চোর। কারা সেলভিকে শান্ত করে বলেন, তুমি থানায় থেকো না, বাড়িতে যাও, আমি যেভাবেই হোক ফিরে আসব। অন্যদিকে পার্শ্ববর্তী থানার ডিএসপি সুরাজ, যিনি অবসরের দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছেন, তিনি তার ক্যারিয়ারে বড় কোনো কেস সমাধান করতে না পারায় আক্ষেপে দিন কাটাচ্ছেন। এমন এক চরম মানসিক হতাশায় যখন ডিএসপি সুরাজ ভুগছিলেন, ঠিক তখনই খবর আসে যে পাশের গ্রামে একটা চুরির ঘটনা ঘটেছে এবং চোরকে হাতে নাতে ধরা হয়েছে। তিনি ভাবলেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অবসরে যাওয়ার আগে অন্তত সংবাদপত্রে নিজের নামটা উজ্জ্বল করা যাক। তিনি পরিকল্পনা করেন যে এই চোর ধরার কৃতিত্ব নিজে নেবেন, যাতে যাওয়ার আগেই সবাই তাকে বাহবা দেয়। তিনি তৎক্ষণাৎ কমিশনারের কাছে গিয়ে বিষয়টি বলেন। কমিশনারও রাজি হয়ে যান এবং বলেন, ঠিক আছে, প্রপারলি এগিয়ে যান। আপনি তাকে ধরেছেন এমনভাবে একটা প্রেস মিট করুন। সুরাজ উপরে গিয়ে কারাকে প্রথমবার দেখেন। তিনি মনে মনে ছক কষেন যে ঠিক আছে, কালকের প্রেস মিটে এঁকে ধরার নাটক করে সব প্রশংসা নিজের নামে নিতে হবে। কারা চুরি করেছিল মাত্র 50 ভরি স্বর্ণ। কিন্তু ডিএসপি সুরাজ নিজের নাম উজ্জ্বল করতে গিয়ে মিথ্যে গল্প সাজালেন। তিনি বললেন, নায়ক 100 ভরি স্বর্ণ নিয়ে পালাচ্ছিল এবং সুরাজ তাকে হাতে নাতে ধরেছেন। তিনি শুধু এই গল্প সাজিয়ে ক্ষান্ত হলেন না, সরাসরি কারার কাছে গিয়ে দম্ভ করে বলতে লাগলেন, এই দেখ, কালকের পেপারে আমার ছবির সাথে এই চুরির খবরটাই ছাপা হবে। নায়ক যখন প্রতিবাদ করে বলে, না স্যার, এটা করবেন না, এটা তো ভুল, তখন সুরাজ তাকে এক প্রচন্ড লাথি মেরে বলেন, তুই নিজেই একটা চোর, তুই আমাকে কোনটা ভুল আর কোনটা ঠিক শেখাতে আসিস না। তোর মতো চোরদের জেলের ভেতরেই পেঁচে মরা উচিত। আগামীকাল যে সম্মান তিনি পেতে যাচ্ছেন সেই আনন্দে পুলিশ অফিসার যখন মজে ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে কারা তাকে পেটে 2-3টি মারাত্মক ঘুষি দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন। এরপর চোখের পলকে পুরো থানার বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে দিয়ে অন্ধকার করে দেন এবং সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনার 6 মাস পর কারা এখন অন্ধ্রপ্রদেশের রেনেগুন্টার একটা ছোট হোটেলে বা মেসে কাজ করছে। কারা এবং তার স্ত্রী হাড়ভাঙ্গা খাটুনি খেটে সেই হোটেলে সময় পার করছেন। কাজ করতে করতেই কারা তার স্ত্রীর দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করেন, আমি একটা চোর জেনেও তুমি কেন আমার সাথে এলে? আমাকে তো ওখানেই ছেড়ে চলে যেতে পারতে। স্ত্রী বলেন, আপনাকে ছেড়ে আমার কি জীবন আছে? আপনি যে এখন সব ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। কিন্তু সেই হোটেলে সকাল থেকে রাত পর্যন্ত জানপ্রাণ দিয়ে খাটলেও তারা ঠিকমতো মজুরিটা পাচ্ছিলেন না। মালিকের থেকে বেতন বাড়ানোর কথা বললে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, মাত্র তো 6 মাস হলে এখানে এসেছো, 1 বছর যাক, তারপর ভেবে দেখবো 2টা টাকা বাড়ানোর জন্য কি করা যায়। অন্যদিকে তাদের জীবন কাটছে অত্যন্ত কষ্টে। বৃষ্টি শুরু হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে আর সবকিছু ভিজে যায়। দারিদ্রের এই চরম অবস্থায় দাঁড়িয়ে নায়ক ঠিক করলেন এভাবে আর হবে না। তিনি স্ত্রীকে বলেন, এভাবে আমাদের হাড়ভাঙ্গা খাটুনি যদি শুধু এই হোটেল মালিকেরই কাজে লাগে,
তবে আমরা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো না। চলো আমরা দুজন মিলে একটা ছোট ম্যাচ খুলি। স্ত্রী এতে রাজি থাকলেও জানায় এর জন্য তো অনেক টাকার প্রয়োজন। পরদিন তারা দুজন পাশের একটা ব্যাংকে লোনের জন্য যান, কিন্তু ব্যাংক ম্যানেজার তাদের মুখের উপর বলে দেন কোনো গ্যারান্টি বা সিউরিটি ছাড়া লোন দেওয়া সম্ভব নয়। তখন নায়ক ম্যানেজারকে অনুরোধ করে বলেন তার গ্রামে 8 একর জমি আছে, সেই জমির দলিল নিয়ে আসলে লোন পাওয়া যাবে কিনা। ম্যানেজার আশ্বস্ত করেন যে জমির দলিল দিলে অবশ্যই লোন হবে। পরের দৃশ্যে কারা তার স্ত্রীকে একটা লজে রেখে নিজের জন্মস্থান রামনাথপুরমে গিয়ে পৌঁছান। সেখানে পা রাখতেই তার মামা করুণাস তাকে দেখতে পান, কিন্তু তিনি ভাগ্নেকে কাছে টেনে না নিয়ে উল্টো সজোরে এক চড় কষিয়ে দেন। তিনি রেগে চিৎকার করে বলেন, ছোটবেলায় বাবার জমানো সব টাকা চুরি করে পালিয়েছিলি, এখন আবার ফেরার পথ চিনেছিস? তোর বাবা অনেক কষ্টে আছে, ভুলেও তার সামনে যাস না, দেখলে কিন্তু তোকে মেরেই ফেলবে। মামা যখন তাকে তাড়িয়ে দেয় সে ভাবে আর হবে না এবং বাসে উঠে ফিরে যেতে চান। ঠিক তখনই বাস থেকে এক বৃদ্ধ লোক নামেন। তিনি আর অন্য কেউ নন, তার বাবা। দীর্ঘ বছর পর ছেলেকে দেখে তিনি সব ঘৃণা ভুলে পরম মমতায় তাকে জড়িয়ে ধরেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, তোকে আমি সব জায়গায় খুঁজেছি রে, ভালো হয়েছে ফিরে এসেছিস, চল এবার বাড়ি চল। তোর মা তোকে দেখলে খুবই খুশি হবেন। বাড়িতে যাওয়ার পর তার মা ছেলেকে দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। বাবা মা দুজনেই তাদের ছেলেকে ফিরে পেয়ে নতুন জীবন খুঁজে পান, কিন্তু নায়ক যে আসলে জমির দলিলের জন্য এসেছে সেটা তখনও বলতে পারছিলেন না। পরের দৃশ্যে বাবা কারাকে তাদের জমি দেখাতে নিয়ে যান। গিয়ে দেখেন জমি পুরো খাঁ খাঁ করছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। দূরে একটা পুরনো ট্রাক্টর দাঁড়িয়ে থাকতে দেখে নায়ক জিজ্ঞেস করেন ওইটা কার। তখনই তার বাবা একটা শকিং নিউজ শোনান। তিনি বলেন, ব্যাংক থেকে লোক এসে আমাদের জোর করে লোন দিয়ে এই ট্রাক্টর ধরিয়ে দিয়ে গেছে। এখন জমিতেও ফসল নেই, আর আমাদের জমির দলিলও ব্যাংকের কাছে আটকা আছে। শুধু আমরাই নয় বাবা, এই পুরো গ্রামেই এখন পঞ্চমী ইউনিয়ন ব্যাংকের ঋণের জালে আটকে গেছে। সুদের উপরে সুদ দিতে দিতে কারোরই আর বেঁচে থাকার উপায় নেই। একথা শুনে নায়ক আকাশ থেকে পড়েন। তিনি এসেছিলেন এই দলিলের আশায়, এইটাই ছিল তার শেষ সম্বল। এখন কিনা সেই দলিলও ব্যাংকের দখলে। জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া সত্ত্বেও তারা পাশের গ্রামে গিয়ে খোঁজ নেয় এই জমি বিক্রি করা কোনোভাবে সম্ভব কিনা। সেখানে জানতে পারে জমির আসল ওয়ারিশ হিসেবে সে অনায়াসে এটি বিক্রি করতে পারবে। 8 একর জমির দাম প্রায় 10 লাখ টাকা হবে শুনে সে সরাসরি তার বাবার কাছে গিয়ে বলে, বাবা জমিটা বিক্রি করে দেই, এতে ব্যাংকের ঋণও পরিশোধ হবে, আর আমারও জরুরি প্রয়োজনে 2 লাখ টাকা দরকার ছিল, সেটাও পেয়ে যাব। মূলত সেজন্যই আমি এসেছি। নায়কের মুখ থেকে এই সত্য শোনার পর তার বাবা মানসিকভাবে একদম ভেঙে পড়েন। তিনি অত্যন্ত আক্ষেপ করে বলেন, আমি ভেবেছিলাম তুই বোধহয় শুধরে গিয়ে গ্রামে ফিরেছিস, কিন্তু তুই তো এখনো সেই টাকার পেছনেই ছুটছিস। আমার প্রাণ গেলেও আমি এই জমি বিক্রি করতে দেবো না, কারণ এই মাটিতেই আমার বাপ দাদাদের দাফন করা হয়েছে। আমি মারা গেলে আমাকেও যেন এই মাটিতেই দাফন করা হয়, এটাই আমার শেষ ইচ্ছা। রাগে অভিমানে তার বাবার সাথে সে কিছুটা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই ব্যাংক থেকে একটা নোটিশ আসে। সেখানে জানানো হয় ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ না করায় আগামী 1 মাসের মধ্যে তাদের জমি বাজেয়াপ্ত বা ক্রপ করা হবে। এই খবর শুনে নায়কের বাবা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েন। নায়ক নোটিশটি দেখে আবারও তার বাবার কাছে গিয়ে কটাক্ষ করে বলে, আমি তো জমিটা বিক্রি করতে চেয়েছিলাম, এখন দেখেন আপনারও হলো না, আর আমারও হলো না। ব্যাংক সব নিয়ে নিচ্ছে। এখন কি আপনি খুশি হয়েছেন? এরপর সে তার স্ত্রীর কাছে গিয়ে সব খুলে বলে। তার স্ত্রী তাকে বোঝায়, এত কিছুর পরেও তোমার বাবা তোমাকে কিন্তু কিছুই বলেননি, ওনারা খুবই অসহায়, এই সময় আমাদের ওনাদের পাশে থাকা উচিত। স্ত্রীর কথা শুনে কারা নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে ভাবে সিংহের মতো যে মানুষটা বুক ফুলিয়ে চলতেন, আজ ঋণের দায়ে তিনি কতটা নিভে গেলেন। সিদ্ধান্ত নেয় বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেবে। পরদিন স্ত্রীকে নিয়ে বাড়িতে যায়। মাকে গিয়ে বলে সে এই মেয়েটিকেই বিয়ে করেছে। মা প্রথমে চমকে গেলেও তাকে ভেতরে পাঠিয়ে বলেন বাবার সাথে কথা বলতে। কারা তার স্ত্রীকে নিয়ে বাবার ঘরে গিয়ে দেখে বাবা শুয়ে আছেন, কিন্তু ডাকতে গিয়ে সে আবিষ্কার করে তার বাবা ঘুমের মধ্যেই মারা গেছেন। পুরো পরিবার শোকে পাথর হয়ে যায়। জমি হাতছাড়া হওয়া এবং ছেলের টাকার প্রতি লোভ, এই মানসিক যন্ত্রণাতেই হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নায়ক তীব্র অপরাধবোধে দগ্ধ হতে থাকে। এরপর বাবার শেষ কৃত্যর প্রস্তুতি নেওয়া হয়। বাবার শেষ ইচ্ছা অনুযায়ী যেখানে তার পূর্বপুরুষদের সমাধি রয়েছে সেখানেই তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ব্যাংক ম্যানেজার পুলিশ নিয়ে হাজির হয়ে বাধা দেন। সে সাফ জানিয়ে দেয় এই জমি এখন ব্যাংকের দখলে, তাই এখানে কাউকে দাফন করা যাবে না। নিরুপায় হয়ে নায়ক তার বাবার মরদেহ আবারও বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন নায়ক তার মামা করুণাসকে নিয়ে সেই ইউনিয়নের মেইন ব্যাংক শাখায় যায়। সেখানে ম্যানেজার হিসেবে আছে জয়রাম, যে অত্যন্ত লোভী এক ব্যক্তি।
সাধারণ মানুষকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের রক্ত চুষে নেওয়াই তার কাজ। এই জয়রামের কারণেই নায়কের বাবা এবং গ্রামের অনেক মানুষই ট্রাক্টর কেনার জন্য লোন নিয়ে আজ জমি হারিয়ে পথে বসেছে। নায়কের মামা অনেক অনুরোধ করেন যেন শুধু দাফন করার অনুমতিটা দেওয়া হয়, কিন্তু জয়রাম অত্যন্ত নিষ্ঠুরভাবে বলে ঋণ শোধ করার ক্ষমতা নেই, আবার জমি চায়। আগে 3 লাখ টাকা পরিশোধ কর, তারপর জমির চিন্তা করিস। এই বলে সে তাদের ঘাড় ধরে ব্যাংক থেকে বের করে দেয়। ব্যাংকের বাইরে এসে নায়ক রাগে অপমানে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে। এমন সময় তার পুরনো চুরির সঙ্গী মুরগেশ ফিরে এসে ক্ষমা চায় এবং আবারও নায়কের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। তাকে সাথে নিয়ে নায়ক এক দুর্ধর্ষ পরিকল্পনা করে। সে ঠিক করে যে ব্যাংক মানুষের জমি কেড়ে নিয়েছে সেই ব্যাংক কি এবার সে লুট করবে। এই পরিকল্পনায় সে করুণাসকেও সামিল করে। শুরুতেই তারা পরিকল্পনা অনুযায়ী বাবার মরদেহ একটা সরকারি হাসপাতালের মর্গে আইস বক্সে রাখার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের নিয়ম অনুযায়ী অজ্ঞাত পরিচয় বা বেওয়ারিশ লাশ হিসেবে দেখালে তারা 1 সপ্তাহ রাখতে পারবে, না হলে 8 দিনের মাথায় পুড়িয়ে ফেলবে। নায়ক বাড়িতে মা ও স্ত্রীকে কোনো মতে বুঝিয়ে তার বাবার মরা দেহকে অজ্ঞাত পরিচয় হিসেবে নথিবদ্ধ করে হাসপাতালের মর্গে রেখে আসে। এরপরে ব্যাংকে ডাকাতি করার জন্য আমাদের কারা পরিকল্পনা করেন। প্রথমে এই ব্যাংকের ভেতরে করুণাসকে একজন বড়লোক হিসেবে উপস্থাপন করে জানানো হয় যে তারা 10 লাখ টাকা এখানে জমা করতে চায়। একটা টোপ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তাকে ভেতরে নিয়ে ম্যানেজারের সাথে কথা বলানো হয়। কথা বলার এক পর্যায়ে কারা প্রশ্ন তোলেন, এত বড় অঙ্কের টাকা এখানে কিভাবে নিরাপদ থাকবে? রাতে তো বাইরে একজন সিকিউরিটি গার্ডও দেখি না। তখন সেই ম্যানেজার বলেন, স্যার আপনার টাকা এখানে একদম নিরাপদ থাকবে। আমরা নিচে একটা বাটন রেখেছি, একবার চাপ দিলেই সরাসরি থানায় অ্যালার্ট চলে যাবে এবং পরবর্তী 5 মিনিটের মধ্যেই পুলিশ এখানে এসে ব্যাংক ঘিরে ফেলবে। ম্যানেজারের কথা শুনে নায়ক মনে মনে পরিকল্পনা করে ফেলেন এবং সেদিন রাতেই পুলিশ স্টেশনে খবর দেওয়ার সেই তারটি ছিঁড়ে ফেলেন। তার ছেঁড়ার পর মুরগেশকে বাইরে থেকে পাহারা দিতে বলেন। তারা শুরুতে যেভাবে একটা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকেছিলেন, ঠিক সেই কায়দায় ব্যাংকের তালাও ভেঙে করুণাসকে নিয়ে ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকেই তিনি সব টেবিল আর ড্রয়ার খুঁজতে শুরু করেন, কিন্তু কোথাও কোনো টাকা নেই। তখনই বুঝতে পারেন সব টাকা সংগ্রহ করে ব্যাংকের ভেতরেই থাকা একটা বিশাল ভল্টে রাখা হয়েছে, যা অত্যন্ত মজুত। সেই ভল্টটা ভাঙার জন্য নায়ক হাতুড়ি দিয়ে একের পর এক জোরে আঘাত করতে থাকেন, কিন্তু সেটি খোলার কোনো লক্ষণই দেখা যায় না। শব্দ বাইরে যাচ্ছে দেখে তারা সেদিনকার মতো ফিরে আসেন। দৃশ্যপট পরিবর্তন হলে দেখা যায় পরের দিন কারা খেয়াল করেন সারাদিন ব্যাংকে যত লেনদেন হয় বিকেলবেলা ব্যাংক বন্ধ করার আগেই সব টাকা ভল্টের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। যেহেতু ভল্ট ভাঙা সম্ভব নয়, তাই তারা সিদ্ধান্ত নেন ভরা দুপুরে ডাকাতি করার। কিন্তু ভর দুপুরে ডাকাতি করা খুবই বিপজ্জনক। নিরাপত্তার খাতিরে পাশের গ্রামের অস্ত্র তৈরি করতে পারে এমন এক বৃদ্ধের কাছে গিয়ে 2টো দেশি বন্দুক ও হাত বোমা কিনে আনেন কারা। 90-এর দশকে কুয়েতের তেলের খনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল এবং উপসাগরীয় দেশগুলোতে সৃষ্ট এই বিপর্যয়ের কারণে বিশ্ব রাজনীতি মারাত্মকভাবে কেঁপে উঠেছিল। সেই প্রভাব রামানাথপুরাম পর্যন্ত এসে পৌঁছায়। পেট্রোল পাম্পগুলোতে মানুষ তেলের জন্য হাহাকার করছিল। সেই সময় হয়তো গ্রামে মাত্র একটা দোকানে টেলিভিশন ছিল। দূরদর্শন সংবাদ দেখার জন্য গ্রামের সব মানুষ সেই দোকানের সামনে ভিড় জমান। নায়ক ভাবলেন ব্যাংক ডাকাতি করার এই একটাই সেরা সময়, যখন সাধারণ মানুষ টেলিভিশন দেখতে ব্যস্ত থাকবে। সেই সুযোগে মুখে কাপড় বেঁধে হাতে দেশি বন্দুক নিয়ে নায়ক ব্যাংকের ভেতরে ঢুকে পড়েন। ভেতরে গিয়ে বন্দুকের মুখে সবাইকে ভয় দেখিয়ে টাকা লুট করে পালানোর চেষ্টা করতেই হুট করে এক পুলিশ অফিসার সেখানে হাজির হন। পুলিশকে দেখা মাত্রই কারা নিজের বেশভূষা বদলে ফেলেন এবং ব্যাংক ম্যানেজারের মতো শান্ত হয়ে একটা জায়গায় বসে পড়েন। সাথে থাকা করুণাস এমন ভাব করেন যেন তিনি ব্যাংকের টাকা জমা দিতে এসেছেন। ব্যাংকের ভেতরটা তখন একদম ফাঁকা ছিল। আসলে ভেতরের সব স্টাফদের নায়ক আগে থেকেই একটা ঘরের ভেতরে আটকে রেখেছিলেন। এখন ভেতরে আসা সেই পুলিশ অফিসার অত্যন্ত সন্দেহের সাথে নায়কের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ব্যাংকে যারা ছিল তারা সবাই কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। তখন জানানো হয় যে সবাই ম্যানেজারের মেয়ের বিয়েতে গিয়েছে। পুলিশ অফিসার অবাক হয়ে প্রশ্ন করেন, ক্যান সিকিউরিটি টিমও কি তার সাথে বিয়েতে গেছে নাকি? তখন কারা পরিস্থিতি সামলিয়ে উত্তর দেয়, না স্যার, সিকিউরিটি তো পাশের দোকানে চা খেতে গেছে। তো পুলিশ অফিসার তখন বলে, ঠিক আছে, আমাকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, আমাকে সব ফর্মালিটি পূরণ করে দাও। কারা তখন ব্যাংকের স্টাফদের মতো নিখুঁত অভিনয় করে সেই পুলিশ অফিসারকে পুরোপুরি বোকা বানিয়ে দেয়। এদিকে রুমের ভেতরে যে আসল ব্যাংক স্টাফদের আটকিয়ে রাখা হয়েছিল তাদের মধ্যে একজন জানালা দিয়ে পালানোর চেষ্টা করে সজোরে নিচে পড়ে যায়। সেই বিকট শব্দ পুলিশের কানে পৌঁছানো মাত্রই সে জিজ্ঞেস করে কিসের শব্দ এটা। ঠিক তখনই ব্যাংকের ভেতরে কাস্টমার সেজে অভিনয় করতে থাকা আমাদের করুণাস নিজের মাথা ডলতে সামনে এসে বলেন, আমি স্যার অসাবধানতাবশত দেয়ালের সাথে মাথা ঢুকে ফেলেছি। এভাবেই খুব চতুরতার সাথে তারা পুলিশের সন্দেহ দূর করে তাকে বিদায় করে। পুলিশ চলে যাওয়ার পর তারা চুরি করা টাকাগুলো সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। তবে তারা ব্যাংকের ভল্ট থেকে সব টাকা না নিয়ে শুধুমাত্র তাদের প্রয়োজনীয় 3 লক্ষ টাকা নিয়ে আসে। এরপরে দৃশ্যপট পরিবর্তন হয় এবং এই চুরির খবর পৌঁছায় ডিএসপি সুরাজের কাছে। সুরাজ তো সিনেমার শুরু থেকেই কারাকে ধরে নাম ও প্রশংসা করাতে চাইছিলেন। যখন তিনি শুনলেন যে ঠিক যে কৌশলে আগে পান্নাইয়ারের বাড়িতে তালা ভাঙা হয়েছিল
ব্যাংকের তালাও ঠিক সেই একই কায়দায় ভাঙা হয়েছে। তখন তিনি বুঝে যান এইটা সেই পুরনো চোরেরই কাজ। সুরাজ সেই পুরনো শত্রুতা মেটাতে এবং চোরকে ধরতে মরিয়া হয়ে ওঠেন। সুরাজ প্রচন্ড তৎপরতার সাথে তদন্ত শুরু করেন। তিনি যখন ব্যাংকে গিয়ে বিস্তারিত খোঁজ নেন যে ঠিক কত টাকা চুরি হয়েছে, তখন জানা যায় যে প্রায় 5 লক্ষ টাকা ভল্ট থেকে গায়েব হয়েছে। কিন্তু কারা তো নিয়েছিল মাত্র 3 লক্ষ টাকা। তাহলে বাকি 2 লক্ষ টাকা কে সরালো? সেখানেই সিনেমার বড় একটা মোড় সামনে আসে। আসলে ব্যাংকের হেড ম্যানেজার জয়রাম এই চুরির ঘটনাকে পুঁজি করে নিজের স্বার্থে লকার থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা সরিয়ে ফেলে এবং চোরের উপরে দোষ চাপিয়ে দেয়। সুরাজ তখন ম্যানেজার জয়রামের কাছে এসে বলেন, ব্যাংকে এত টাকা থাকা সত্ত্বেও চোর কেন মাত্র 5 লক্ষ টাকা টাকা নিয়ে গেল? এর মানে তার খুব জরুরিভাবে ঠিক এই পরিমাণ টাকাটারই দরকার ছিল। আমাকে এই চুরি যাওয়া টাকাগুলোর সিরিয়াল নম্বর দেন, ওটা দিয়েই আমি তাকে খুঁজে বের করব। সুরাজ যখন সেই সিরিয়াল নাম্বার দিয়ে জাল বিছাতে শুরু করেন, ঠিক তখনই প্যারালাল দৃশ্যে দেখা যায় কারা তার মামাকে নিয়ে সেই একই ব্যাংকে টাকা জমা দিয়ে বন্ধকি জমিটি ছাড়িয়ে নিয়ে এসেছেন। ব্যাংকের অফিসার যখন হিরোর আনা টাকাগুলো গ্রহণ করেন, তখন তিনি পুলিশের দেওয়া চুরির নোটের সিরিয়াল নাম্বারের সাথে হিরোর দেওয়া নোটগুলো মিলিয়ে দেখতে শুরু করেন। কিন্তু সেখানেই সিনেমার আসল চমক। দেখা যায় হিরো যে টাকাগুলো দিয়েছেন সেগুলো সব পুরনো নোট। এক রাতের মধ্যে হিরো কিভাবে নতুন নোটগুলো বদলে পুরনো নোটের ব্যবস্থা করলেন, এখানে ছিল হিরোর মাস্টার প্ল্যান। হিরো আগে আন্দাজ করেছিলেন যে পুলিশ হয়তো নোটের সিরিয়াল নম্বর দিয়ে তাকে ধরার চেষ্টা করবে, তাই টাকা চুরি করার পরপরই তিনি সেই শহরের এক বড় কাপড়ের দোকানের তালা ভাঙেন। সেখানে থাকা সব পুরনো নোট তিনি নিজের কাছে নিয়ে নেন এবং তার কাছে থাকা নতুন নোটগুলো সেখানে রেখে আসেন। এভাবে অত্যন্ত সুকৌশলে তিনি টাকা বদলিয়ে ফেলে ব্যাংকে পুরনো নোটগুলো নিয়ে জমি উদ্ধার করতে আসেন। এরপর যখন সুরাজ সেই কাপড়ের দোকানের চুরি তদন্ত করতে যান, তখন তিনি নিশ্চিত হন যে এখানেও সেই একই ব্যক্তি তার বুদ্ধির খেল দেখিয়েছে। সুরাজ তখন জয়রামের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই জেলায় যারা যারা লোন শোধ করতে পারেনি তাদের তালিকা। একদিকের পুলিশ যখন হিরোকে ধরার জন্য খুঁজে, ঠিক তখনই সমান্তরালভাবে হিরো ব্যাংকের ঋণের টাকা শোধ করতে আসেন। ব্যাংকের কর্মীরা টাকাগুলো পরীক্ষা করে দেখে এই 3 লক্ষ টাকা কেবল আসলের জন্যই যথেষ্ট। বাকি 1 লক্ষ টাকা সুদ দিলে তবেই জমির দলিলও ফেরত দেওয়া হবে। হিরোর মামা উত্তেজিত হয়ে পড়লে হিরো তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। বাকি 1 লক্ষ টাকার জন্য আবারও একই কায়দায় ব্যাংকে হাত দিতে হবে। হিরো যখন একদিকে এই পরিকল্পনা করছেন, অন্যদিকে ডিএসপি সুরাজ প্রতিটি ব্যাংক ব্রাঞ্চে গিয়ে তল্লাশি চালাচ্ছেন, কারণ তিনি নিশ্চিত সে আবারও চুরি করতে আসবে। জেলার সব শাখা পরীক্ষা করার পর অবশেষে পরমুরি ব্রাঞ্চে যখন এলার্ট বাটন টেপা হয়, তখন সেটি আর বাজেনি। সুরাজ বুঝে যান যে হিরো এই শাখাটিকে লক্ষ্য বানাতে যাচ্ছে। পরের দিন কারা যখন সেই ব্রাঞ্চের ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, তখন তার বাড়িতে হেড ম্যানেজার জয়রাম হাজির হন। তিনি কারাকে দেখে বলেন, তুমি যে ব্যাংকে চুরি করেছো তা আমি ভালো করেই জানি, আর সেই কারণেই আমি সুরাজকে তোমার ঠিকানা দেইনি। তিনি কারাকে দিয়ে আরো অনেক জায়গায় বড় বড় ডাকাতি করাতে চান এবং লুটের টাকা আধাআধি ভাগ করে নিতে চান। কারা ভাবেন এই লোকের জন্য কাজ করা যাবে না, আমার প্রয়োজন মাত্র 1 লক্ষ টাকা, ওইটা নিয়ে পালিয়ে যাব। পরের দিন কারা ব্রাঞ্চের বাইরে অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে সুরাজ কারাকে হাতে নাতে ধরার জন্য ভেতরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে রেখেছেন। হিরো তার ছোট ভাই মুরগেশকে আগে ভেতরে গিয়ে দেখে আসতে বলেন। মুরগেশ দেখে ভেতরে পুলিশ সদস্যরা ব্যাংক কর্মীর বেশে বসে আছে। হিরো তখন সিদ্ধান্ত নেয় যায় ঘটুক না কেন আজ তাকে টাকা নিতেই হবে, কারণ বাবার মরদেহ সৎকার করার জন্য হাতে মাত্র 2 দিন সময় আছে। সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে যখন ব্যাংকের দরজা খুলতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশের জিপ দ্রুত বেগে এসে হাজির হয়। পুলিশ অফিসার চিৎকার করে ডিএসপি কে বললেন পক্ষতুন ব্রাঞ্চে ইতিমধ্যেই ডাকাতি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এখানে গল্পে এক ভয়ঙ্কর টুইস্ট আসে। জয়রাম যখন বুঝতে পারলো যে নায়ক তার হয়ে কাজ করবে না, তখন সে অন্য একটা গ্যাং ব্যবহার করে ডাকাতি করিয়ে নিল এবং সমস্ত দোষ নায়কের উপর চাপিয়ে দিল। জয়রাম নায়ককে ফোন করে তাচ্ছিল্য করে বলতে থাকে, কিরে তুই কি ভেবেছিলি তুই ছাড়া এই শহরে আর কোনো চোর নেই? টাকা হবে আমার আর জেল কাটবি তুই। কারা দমে না গিয়ে সেই গ্যাংটিকে খুঁজতে শুরু করলো। জয়রামকে অনুসরণ করতে করতে সে জানতে পারলো লক্ষ্মী লজে সেই ডাকাতরা ব্যাংকের লুটের টাকা নিয়ে লুকিয়ে আছে। সুযোগ বুঝে কারা রুমে ঢুকে টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ডাকাত দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেললো। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। সেই মারপিটের এক পর্যায়ে নায়কের ছোট ভাই মুরগেশকে তারা ছুরি দিয়ে আঘাত করলো এবং টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। এখন নায়কের সামনে এক কঠিন ধর্ম সংকট। সে কি টাকার পেছনে দৌড়াবে নাকি রক্তাক্ত মুরগেশকে বাঁচাবে? কারা সিদ্ধান্ত নিল টাকা পরে আবারও রোজগার করা যাবে, কিন্তু আগে মানুষের জীবন বাঁচাতে হবে। সে মুরগেশকে কাঁধে তুলে নিয়ে পরিচিত কবিরাজের কাছে নিয়ে গেল। এদিকে সময় ফুরিয়ে আসছে, মর্গে পড়ে থাকা বাবার মৃতদেহ তুলে আনার জন্য আর মাত্র 1 দিন বাকি। কারা যখন বাড়ি ফিরল তখন দেখলো সেলভি জেনে গিয়েছে যে কারা আবারও সেই পুরনো চুরির পেশায় জড়িয়ে পড়েছে। নায়িকা আবেগপ্রবণ হয়ে তাকে বলে, চলো আমরা এই শহর ছেড়ে পালিয়ে যাই। কারার চোখে পানি দেখে সেলভি তাকে জীবনের বড় সত্যটা মনে করিয়ে দেয়। তুমি যে চুরির কাজ করছো তাতে শেষ পর্যন্ত যদি ধরা পড়ে জেলে চলে যাও, তবে কাল যখন আমাদের সন্তান জন্মাবে এবং সে জিজ্ঞেস করবে তার বাবা কোথায়, তখন আমি তাকে কি জবাব দেব? ঠিক এই মুহূর্তেই নায়ক জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী।
এই খবর তো তাকে মানসিকভাবে আরো ভেঙে চুরে দেয়। সে সিদ্ধান্ত নেয় আর কোনো ডাকাতি বা চুরি সে করবে না। বাবার মরদেহ তার স্বপ্নের জমিতে দাফন করতে না পারার আক্ষেপ আর গোপন না করে সে মায়ের কাছে সত্যটা বলার জন্য ছুটে যায়। মায়ের কাছে গিয়ে যখন সে সবকিছু খুলে বলে, তখন তার মা কাঁদতে কাঁদতে বলেন, ঠিক আছে বাবা, ছেড়ে দাও, তুমি তো তোমার সাধ্যমতো চেষ্টা করেছো। মায়ের এই মমতায় নায়ক মায়ের পায়ে লুটিয়ে পড়ে আর্তনাদ করে বলতে থাকে, না মা, এটাই আসল সত্য নয়, আমি তোমাদের ধোঁকা দিয়েছি, বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। এই নিষ্ঠুর সত্য শুনে মা স্তব্ধ হয়ে যান। পরের দিন সকালে মা কারাকে ডেকে বলেন, মর্গ থেকে আগে তোমার বাবার মরদেহটা নিয়ে এসো, তাকে আর নিজের জমিতে দাফন করতে না পারলেও ক্ষতি নেই। মায়ের নির্দেশ পেয়ে নায়ক মর্গের দিকে রওনা হয়, কিন্তু সেখানে যাওয়ার আগেই সে কবিরাজের বাড়িতে যায় আহত মুরগেশকে দেখতে। ওই কবিরাজ আসলে সেই বৃদ্ধ লোকটি যে গল্পের শুরুতে নায়ককে দেশি বন্দুক জোগাড় করে দিয়েছিল। সেই সময় ওই এলাকায় একটা সিনেমার শুটিং চলছিল। কবিরাজ নায়ককে অনুরোধ করেন যাওয়ার পথে একটি তলোয়ার শুটিং স্পটে পৌঁছে দিতে। সেখানে কামাল হাসান অভিনীত বিখ্যাত দেভার মাগান ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। সেখানে গিয়ে কারা শুনতে পায় প্রোডাকশনের কাজের জন্য জরুরি ভিত্তিতে 5 লক্ষ টাকা প্রয়োজন এবং ব্যাংক থেকে নগদ টাকা আনা হচ্ছে। জমির দলিল উদ্ধারের জন্য তার আরো 1 লক্ষ টাকার দরকার ছিল। সে পরিকল্পনা অনুযায়ী টাকা বহনকারী গাড়িটি থামিয়ে বন্দুকের মুখে ভয় দেখিয়ে 1 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর পথে তার গাড়িটি বিকল হয়ে যায়। পানি দেওয়ার জন্য সে পাশের একটা পুরনো বাড়িতে যায়, যেখানে তার দেখা হয় এক বৃদ্ধ কৃষকের সাথে, যিনি ছিলেন কারার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এই কৃষকের করুণ অবস্থা দেখে নায়ক বুঝতে পারে পুরো গ্রামের পরিস্থিতি তার বাবার জীবনের মতো শোচনীয়। নায়ক অনুভব করে তার বাবা বেঁচে থাকলে হয়তো গ্রামবাসীর জন্য কিছু একটা করতেন। এই দৃশ্য নায়কের হৃদয়ে পরিবর্তন আনে। সে সিদ্ধান্ত নেয় সে আর শুধু নিজের জন্য লড়বে না। একদিকে পুলিশ কর্মকর্তা সুরাজ কারাকে ধরার জন্য তাড়া করছেন, অন্যদিকে কারা সেই জেলার প্রতিটি শাখায় একের পর এক ডাকাতি শুরু করে। ডিএসপি বুঝতে পারে নায়ক খুব শীঘ্রই কোমরি ব্রাঞ্চে হানা দিতে চলেছে। সুরাজ জয়রামকে সাথে করে সেখানে নিয়ে যান, কিন্তু জয়রাম সেখানে যাওয়ার ভান করছিলেন, কারণ জয়রামের নিজের দলটি এখন সেখানে ডাকাতি করার পরিকল্পনা করেছে। ভেতরে জয়রামকে দেখতে পেয়ে তার দলের লোকেরা বলতে থাকে, কি ব্যাপার স্যার, পুলিশও কি এখন আমাদের দলের লোক নাকি? ব্যাস ওখানেই ডিএসপি সুরাজের কাছে ব্যাংক ম্যানেজার জয়রাম হাতে নাতে ধরা খেয়ে যান। জয়রাম ভয়ে ব্যাংক থেকে বেরিয়ে দৌড় দিলে একটা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। মৃত্যুর সেই অন্তিম মুহূর্তে তিনি সুরাজের কাছে নিজের সব কুকীর্তির কথা বলে দেন। সুরাজ তখন হসপিটালে জয়রামকে মেরে ফেলেন। জয়রামকে শেষ করে তিনি যখন হিরোকে ধরতে রওনা হন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। কারা এক একটি ব্যাংকে গিয়ে যে ডাকাতি করেছিল, সেই সব টাকা এলাকার সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে। সেই সব মানুষ তাদের বন্ধক রাখা জমির দলিলও ফিরে পাওয়ার জন্য দল বেঁধে ব্যাংকে চলে এসেছে। সুরাজ চিৎকার করে বললেও সাধারণ মানুষ পাল্টা জবাব দেয়, এইসব আমাদেরই টাকা, আর আমাদের টাকা দিয়ে আমরা আমাদের জমি ফেরত নিতে এসেছি। শেষ পর্যন্ত কারা সব ডাকাতি করা টাকা গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমেই নিজের জমির দলিল সহ পুরো গ্রামের মানুষের জমির দলিল উদ্ধার করে দেয়। নিজের বাবার শেষ ইচ্ছা অনুযায়ী সেই জমিতেই বাবার শেষকৃত্য খুব ভালোভাবে সম্পন্ন করে। তারপরও সুরাজ সেখানে এসে বলেন, তা সত্ত্বেও তুই একজন চোর, তোকে আমি না ধরে ছাড়বো না। কারা তখন নিজের কপালে বন্দুক ঠেকিয়ে বলে, সার চুরি কোনটা? ওরা লোনের নামে পুরো গ্রামকে ঠকিয়ে সব কৃষি জমি জব্দ করতে চেয়েছিল। আমার যেটা ধর্ম মনে হয়েছে আমি সেইটাই করেছি। এখন আপনি বলুন আসল চোর কারা? সুরাজ তখন বুঝতে পারেন এবং বলেন, শুরুতে আমি ভেবেছিলাম তুমি জেলের ভেতরে থাকলেই এই গ্রামের জন্য মঙ্গল হবে, কিন্তু তুমি বাইরে এসে তো পুরো গ্রামেরই অনেক বড় উপকার করে দিলে। সুরাজ এই চুরির সমস্ত দায় মৃত ম্যানেজার জয়রামের উপর চাপিয়ে কেসটা এখানেই শেষ করে দেন। তিনি বলেন, এই চুরির কেসে আমি হিরো হয়ে যাব, তাই তোকে আর এই কেসে দরকার নেই। পুলিশ অফিসার সুরাজের কথার উত্তরে কারা বলে, আমি কোথাও যাব না স্যার, এটা আমার গ্রাম, আমার বাকি জীবন এখানেই কাটবে। এই বলে কারা তার বাবার জমিতে কৃষিকাজ করার জন্য ট্রাক্টর চালিয়ে এগিয়ে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়। ধানুষ আন্না যেন সব চরিত্রকে খুব সহজেই নিজের করে নিতে পারেন, ব্যতিক্রম ছিল না এই কারা চরিত্রের ক্ষেত্রেও। আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।